বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু মজার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আর আজকের পর্বে শুনুন শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধনের গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। শিবরাম চক্রবর্তী, জন্ম 13ই ডিসেম্বর 1903 সালে। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও মানুষ ও চুম্বন কবিতার। দুটি প্রকাশিত হয় 1929 সালে। লিখেছেন অজস্র প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালোবাসা ও ভালোবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূলক দুটি বই। তার সর্বাধিক আলোচিত উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। লিখেছেন বাড়ি থেকে পালিয়ের পর, কলকাতার হালচাল, বর্মার মামা, মনের মতো বউ, মস্কো বনাম পণ্ডিচেরি সহ আরও বেশ কিছু বই। তার অমর সৃষ্টি হর্ষবর্ধন ও গোবর্ধনের গল্প। শিবরাম চক্রবর্তীর প্রয়াণ হয় 1980 সালে কলকাতায়। শুরু হচ্ছে আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন ও গোবর্ধনের গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবরাকে ডেকে বললেন, এইমাত্র একটা স্কাউবয়েটের সঙ্গে ভাব হলো। স্কাউবয়েট? সে আবার কি? স্কাউবয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে তারাই হলো স্কাউবয়েট। স্কাউবয়েট? ভারী অদ্ভুত নাম তো। গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে, কথাটার মানে কি দাদা? মানে মানে আর এমন কি শক্ত? ইংরেজি কথার যা মানে হয় তাই। স্কাউ মানে হলো গে গরু, আর বয়েট বয়েট মানে... গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজোখুঁজি লাগায়। বয়েট মানে বয়াটে নয় তো? বয়াটে? বয়াটে গরু তার মানে? হর্ষবর্ধন বেশ একটু অবাক হন। গরু আবার বয়াটে কি? অর্থাৎ যেসব গরু একেবারে বয়ে গেছে। গোবর্ধন বাতলে দেয়, 12টা বেজে গেছে যাদের। তা তো বুঝলাম। হর্ষবর্ধন বলেন, কিন্তু গরু কেন হতে যাবে ছোট্ট একটা ছেলে? একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ, দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে, গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে। কিন্তু ছেলেটা যে স্কাউবয়েটটা আমি টের পাইনি। কি করে পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে এই জানি। জানলাম ঢের পরে, যখন মরতে মরতে বেঁচে গেছি তখন। আর একটু হলেই ট্রামে কাটা পড়ে গেছিলাম আর কি। সেই স্কাউবয়েটটাই তো বাঁচিয়ে দিল। মানুষের উপকার করা ওদের নিয়ম কি না? বাবা, সত্যি ভারী উপকারী তো ছেলেটা। আর সব ছেলের মতো নয় তো? যা বলেছিস, আমি তাই ঠিক করেছি আমিও একটা স্কাউবয়েট হব। যাকে পাবো, যাদের পাকড়াতে পারবো, তাদের উপকার করে দেবই। তুই কি বলিস? স্কাউবয়েটের পোশাক তো চাই। পোশাক কই তোমার? না, সে পোশাক আমার পোষাবে না রে। মার্কা মারা স্কাউবয়েট নাই বা হলাম। এমনি লোকের উপকার করা যায় না? ধরে বেঁধে করা যায় নাকি? করলে কি ক্ষতি? পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার। হ্যাঁ, আজই তো। আজ থেকেই আমি পরের উপকারে লাগবো। বেকার জীবন কোনো কাজের না। জো পেলেই কারু না কারু, কিছু না কিছু একটা না একটা উপকার আমি করবই, করতেই হবে, নইলে জীবন ধারণে বৃথা। হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো,
বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয়? গোবর্ধন থেকেই শুরু করলে মন্দ কি? নিজের ভাইকেই প্রথমে পর বিবেচনা করে পরোপকারের হাতে খড়ি হোক না কেন? তারপর? তারপরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধনের হাতের পাঁচ ধরেই আগে টান মারেন। গোবরা, গোবরা রে, এই গোবরা, গেল কোথায় হতবাগা? আশ্চর্য, তিনি উপকার করবেন হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো কি কাণ্ড! হাঁক ডাক পড়তেই গোবরা এসে হাজির। এই সকালে এত ডাক পাড়াপাড়ি কিসের শুনি? আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয়। দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয়, আমার মানে মানে আমার আবার কি উপকার করবে? গোবরা আকাশ থেকে পড়ে। আমার কেন মানে আমার কেন দাদা? এবং খুব ভীত হয়। করতে হয়, তুই বুঝিস নে। যা এখন একটা চেলা কাঠ নিয়ে আয় তো, আগে যা। নিয়ে আয় বলছি। চেলা কাঠ কি হবে? আরো অবাক হয় গোবরা। আনলেই টের পাবি। দুর্বহ দায়িত্বের মুঠ মাথায় করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। হাতে নাতে দেখিয়েই দেব। চেলা কাঠ হাতে নিয়ে দাদা বললেন, আচ্ছা, তোকে যদি আজ থেকে কেবল পিঠে করে বয়ে নিয়ে বেড়াই, সেটা কি খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন পিঠে কেন দাদা? পিঠে কেন মানে? বাহ, আরে চলতে ফিরতে তোকে তাহলে পেট পেতে হয় না? হাঁটা চলায় কত না কষ্ট তোর, তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়, মন্দ কি? গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গন করবার চেষ্টা করে। বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বয়ে নিয়ে বেড়াবো আমি। দিন রাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে না, তেমনি আমার পীঠস্থানে তোকে প্রতিষ্ঠা করব, কেমন? এতখানি দেবত্বের প্রলোভনও গোবর্ধনকে প্রলুব্ধ করতে পারে না। সে আপত্তির সুরে তোলে, কিন্তু সেটা কি খুব ভালো হবে দাদা? কেন হবে না? তোর উপকার হবে, তোর ভালো করা হবে, অথচ ভালো হবে না, সে কেমন কথা? একটু আধটু মাঝে মাঝে চাপতে পেলে মন্দ হয় না, কিন্তু দিনরাত। তথাপি গোবর্ধনের কিন্তু কিন্তু যায় না। তাহলে আর কি? তাহলে আগে তোকে খোড়া হতে হয়, এই যা, তাই তো? পাওয়ালা কাউকে তো পিঠে বয়ে বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর কি এমন উপকার হলো? খোড়া মানুষকে যে পিঠে তুলে নেয়, সেই তো যথার্থ একদম যাকে বলে দয়ালু। সত্যিকারের উপকারী তো সেই। সে কথা ঠিক দাদা, সে কথা কিন্তু একদমই ঠিক বলেছ তুমি। গোবর্ধন সায় দেয়, আমার চেয়ে বরং কোনো একটা খোড়াকে। আরে তাই তো কাঠ আনিয়েছি, আগে তোর পা ভাঙি, খোড়া করি, তারপর তো। এই বলে যেই না হর্ষবর্ধন চেলা কাঠ সহ গোবর্ধনের প্রতি নিজেকে পরিচালিত করেছেন, গোবর্ধন কি করে বলা যায় না, এক মুহূর্তেই সমস্ত রহস্যটা যেন সহজে বুঝে নেয়। অপদস্থ হবার অনির্বচনীয় একটা আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হয়ে অকস্মাৎ তাকে ভয়ানক বিচলিত করে তোলে। 3 লাফে সিঁড়ি টপকে ছাদে উঠে চিলেকোঠে ঢুকে সে খিল এঁটে দেয়। ধুর, বাড়ির কারুর কোনো উপকার আনার দ্বারা হবার নয়, দেখি বাইরের কোনো যদি সুবিধে মতো কিছু করা যায় কি না। এই বলে চেলা কাঠকে
সদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়লেন। গলায় একটা রুমাল জড়িয়ে নিতে ভোলেননি। পুরোপুরি বয় স্কাউট না হতে পারেন, কেননা হাফ প্যান্ট পরা তার পক্ষে যতটা অসম্ভব বয় হতে পারা এতখানি বয়সে তার চেয়ে কিছু কম অসাধ্য নয়। তাই যতটা রয়ে শোয়ে ততটাই কেবল করেছেন। রুমাল বেঁধেছেন গলায়। বিশ্বব্যাপী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন সেইটা জানানোর জন্যই ওটা জড়ান। বড় রাস্তার মোড়ে যখন হর্ষবর্ধন পৌঁছলেন তখন তার অন্তর্গত বিশ্বপ্রেমের নানা বেশ ভালো করেই জমাট বেঁধে গেছে। বিশ্বের হিতলালসায় তখন তিনি লালায়িত। কারো না কারো কিছু না কিছু ভালো করেই করবেন, সুযোগ পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতেও পারবে না। খবরের কাগজে বিজ্ঞাপনের জয়ঢাক বাজিয়ে তা জাহির করা হবে না। নামের জন্যে নয়, লাভের জন্যে নয়, নিঃস্বার্থভাবে পরের আর নিঃসঙ্গের উপকার, খুব বেশি না হোক একটুও একজনেরও অন্তত একটাই যথেষ্ট। আজ হ্যাঁ, একটাই বা কম কি? আজ একটা ভালো কাজ, কাল হয়তো আরেকটা, পরশু আবার আরেকটা। এইভাবে বারবার এমনি করতে করতেই ভালো কাজ করার অভ্যাস হয়ে যাবে, বদভ্যাসে দাঁড়িয়ে যাবে শেষটায়। এই করে করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয়। ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। গালিফ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে। এসপ্ল্যানেড পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে। হর্ষবর্ধন ভাবনায় ভাবিত হতে থাকেন। কত কি ভাবনা! বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার? কখন, কোথায়, কার উপকার করবেন? কি কি করেই বা করবেন? ফাঁক কই করবার? হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্ক মেয়ে কখন এসে বসেছে। তার কোলে ছোট্ট একটি শিশু। মেয়েটি রোগা, লম্বা মুখ, পরিচ্ছন্ন হলেও কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ। জীবন সংগ্রামে ও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যায়। দেখা মাত্রই হর্ষবর্ধনের হৃদয় বিগলিত হতে থাকে। এই তো তার সুযোগ, সুযোগই বলতে গেলে। মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে। ব্যাগের মুখ খোলা। হর্ষবর্ধন লক্ষ্য করেন ব্যাগের ওই অর্ধোদয় যোগে একটা আধুলি কিংবা একটা টাকাই হোক অনায়াসে অজ্ঞাতসারে তিনি ফেলে দিতে পারেন। বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে! অপ্রত্যাশিত অর্থের মুখ দেখে কি আনন্দই না হবে ওর! না, টাকা নয়, 5 টাকার একটা নোট তিনি গলিয়ে দেবেন। অচেনা উপকারের কথা ভেবে কি উদ্ভাসিতই না হয়ে উঠবে মেয়েটি? নিজে ভেবে নিজের মনেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। 5 টাকার একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন। উপকার করবার দুঃসাহসে তার বুক দূর করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন এমন সময় একটা কান ফাটানো গলা খনখন করে উঠল, লোকটা আপনার পকেট মারছে দিদি! পাশের আসনের এক ব্যক্তি উত্তেজিত হয়ে তার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নেয়। কোলের ছেলেটা কোকিয়ে ওঠে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয়। বিপদসূচক ঘন্টা ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতো কাজ করেন অবশেষে। সারা গাড়িতে হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয়ে দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছে কিনা। ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করেন, আমি বলছি আমি মানে সেরকম কিছু না। কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তার কথা বিশ্বাস করবে? তার নোট গণানোর কথায় বিশ্বাস করবে না? কিছু নিতে পারেন? আপনি কি ওকে পুলিশে দিতে চান নাকি? কন্ডাক্টর শুধোয়,
চুরি তো করতে পারেনি, তবে আর পুলিশে দিয়ে কি হবে? বেচারার পোড়া বরাত, 4টে সিকি আর 2টো পয়সা ছিল মোট, তাই রয়েছে, কিছু আর নিতে পারেনি। চুরি না, মানে হর্ষবর্ধনের অর্ধস্ফুট গলা থেকে বেরোয়, আমি আমি মানে আমি ধিক ধিক, মেয়ে ছেলের পকেট মারতে গেছো? গলায় দড়ি দাও, গিয়ে যাও। কেন, আমাদের কি পকেট ছিল না? না পকেটে কিছু ছিল না আমাদের? দাও, ওকে ট্রাম থেকে ফেলে দূর করে দাও। ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ বক্তব্য প্রকাশ হতে থাকলো। কন্ডাক্টরের সময় চলে যাচ্ছিল, ধৈর্যও যায়, তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়, এই এই নেমে যাও গাড়ি থেকে। এর উপরে আপিল চলে না। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথম পরহিত চেষ্টার এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দুমড়ে মুচড়ে হতাশ হয়ে গেছেন। উৎসাহের অনেকখানি তার চাপা পড়ে গেছে তখন, কিন্তু ভেবে দেখলেন যে পরহিতকারীদের পথ চিরদিনই কি এমনি অপ্রশস্ত? এ হেন ক্ষুরধার নয়, এইরকম কণ্টকাকীর্ণ নয় কি? পৃথিবীর যেসব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন, যীশুখ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘরে মারা পড়েছেন, তাদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে আবার তার প্রেরণা আসতে থাকে। এইভাবে ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনে পায়ে পায়ে পার হয়ে যান। চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গায়ের পথে গিয়ে পড়েন হর্ষবর্ধন। বেশ কিছুটা উতরে এসছেন সন্দেহ নেই, কয়েক মাইলই হয়তো হবে। আধা শহর আধা পাড়াগার মতো একটা জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, এই পাড়াগায় তিনি চান। গেও লোকের সঙ্গই তার কাম্য। শহরের লোকেদের মতো সন্দিগ্ধ নয়, তারাই মানুষ। কেচোদুলস্থ শহরদের মতো ওচা নয়, ওরাই হলো বাঞ্ছনীয়। এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবাপন্ন থাকতে পারে। উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন, হর্ষবর্ধনের সাহায্যপ্রাপ্ত হতে যে বিন্দুমাত্র বাধা দেবে না। উপকৃত হয়ে যে বাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে। চিরদিন হর্ষবর্ধনকে বদান্য বলে সন্দেহ করবে, শহুরে লোকেদের মতো তাকে বধ বা অন্য কিছু ঠাউরাবে না। ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায় বোঝার ভারে কাতর ও কুঁজো হয়ে পথ চলছে। তখনই তার পুরনো সংকল্প ফিরে আসে। পরের গুরুভার বহন করে হালকা করে দেবার বাসনা তার বক্ষে চাগার দেয়। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান। স্বাভাবিক হেরে গলাকে যতদূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, ওই বোঝা আমায় দাও, আমি তোমার বাড়িতে বয়ে দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায় ও বলে, তুমি বুঝি? তা তুমি বুঝি সেই লোক? আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছো? আমি আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোকা লাগে। পচার মার কাঁক থেকে গুড়ের নাগড়ি নিয়ে পকেট পার করেছিলে তুমি তো? 7 দিনে হয়নি যে গো, এর মধ্যে ভুলে গেছো? বাহ, বাড়ি বয়ে দিয়ে আসছি এই বলে যেমন আমার গায়ে এসে পড়ছে গো। পচার মার কান্নায় 7 রাত্রির পাড়ার কারোর ঘুম হয়নি আমাদের, আর বলা হচ্ছে আমি কেন পালাবো? মরে যাই আর কি। আমি নই, আমার মতো অন্য কেউ হতে পারে। হর্ষবর্ধন আমতা করেন। গুড়ের নাগরে আমি কখনো চোখেও দেখিনি। আবার সাফাই গাওয়া হচ্ছে? দেখরা কোথাকার, দেখবো নাকি সবাইকে ডেকে জড়ো করবো লোক? পচার মা বলছিল মানুষটা নাকি গোপ ছিল না, এখন দেখছি দিব্যি গোপ। শখ করে রাতারাতি আবার গোপ লাগানো হয়েছে। পরকে ঠকাবার ফোন দি, দাঁড়া ঠক কোথাকার, দেখি তো গোপটা ঝুটো কি সচ্চা। টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে দিগে পচার মাকে। এই বলে সেই চাষার মেয়ে সহস্তে মাথার মোট অবলীলাক্রমে মাটিতে নামিয়ে রেখে তার চেয়েও আরও বেশি অবলীলাক্রমে হর্ষবর্ধনের গোফের দিকে অগ্রসর হয়। হর্ষবর্ধন আরেক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কোথায় পরের গুরুবার বহন করবেন, না সেখানে নিজেরই গুরুবার লাঘব হবার জোগাড়।
উল্টো আর বলে কাকে? সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তির অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না, হর্ষবর্ধনও তেমনি এহেন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুরুভার বহন করেই সরে পড়েন। না 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 না, আর পরোপকার না, পরোপকারের আশা দুরাশা মাত্র, সে আশায় জলাঞ্জলি দিতে হলো। মনে মনে এই সব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে আধ মাইল দূরে গিয়ে তবে হাঁপ ছাড়েন। না, তিনি প্রাণান্ত করলেন, নানাভাবেই চেষ্টা করে দেখলেন আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন। অবশ্য ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায়, তবে কিনা এখন হাতের কাছে তেমন ডুবো লোক কই, পাচ্ছেন বা কোথায়? আর যদি পান, হাত ধরা কাউকে পেয়ে যান, তাহলেই বা কি? সাঁতারের শও তো তার জানা নেই। উঁচু মই বেয়ে উঠে প্রজ্বলন্ত 5 তলা বাড়ির ধুমায়মান কুঠুরির ভেতর সে ধিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকার হিসেবেই বা এমন মন্দ কি? পরোপকারের বাড়াবাড়ি বলা যায় বরং। মইটই পায়ের কাছে রেখে আড়ালে আবডাল থেকে সুবিধে মতো একটা বাড়িতে আগুন লাগিয়ে পরোপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে খুব যে কঠিন তা নয়, কিন্তু যেমন সুবিধে এলেও হাতের লক্ষ্মী পায়েই তাকে ঠেলতে হবে। পায়ের মুয়ে হাত দিতেও পারবেন না, বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পরোপকারের তাকে বঞ্চিত থাকতে হবে। কেবল বঞ্চিত না, প্রবঞ্চিত বলা উচিত। এই দেহ নিয়ে মই বেয়ে ওঠা কি তার সাধ্য? তার এই সারা দেহ ঠেলে তোলা কোনো পার্থিবময়ের ক্ষমতা? না, এই জাতীয় পরোপকার স্পৃহা তার সংবরণ করাই সমীচীন। এসব তার নাগালের বাইরে। না, আর পরোপকার নয়। কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন, চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন। পৃথিবী পড়ে পচুক, মানুষটা সব গোল্লায় যাক, তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফিরেও তাকাবেন না তিনি। পরোপকারের জন্যে প্রাণ দিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু তার বেশি, প্রাণদানেরও বেশি, এইগুলোতে তিনি অপারক। কিছুতেই তিনি গোফ বিসর্জন দিতে পারবেন না। প্রাণান্ত হতে সক্ষম হলেও গোফান্ত হতে তিনি একান্তই নারাজ। তাতে কারো পরোপকার হলো, ছাই নাই হলো। না, আর কারোর পরোপকার নয় বাবারে। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর রচনা হর্ষবর্ধন ও গোবর্ধনের গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। হর্ষবর্ধন এবং গল্প পাঠে আমি বিজয়। বাসের মহিলার ভূমিকায় তিথি এবং গ্রাম্য মহিলার ভূমিকায় সুস্মিতা। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইন তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক, এবং এডিটিংয়ে রয়েছে ঝরাপাতা টিম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে, নতুনভাবে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমাদের চ্যানেলের গল্পগুলি শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন চমকে, নতুনভাবে। চোখ রাখুন, শুনতে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেল।